নমস্কার, আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকের মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে নিয়ে আমিও চলে এসেছি এবং আজকে যিনি আমাদের স্টুডিওতে আছেন তার সঙ্গে আপনাদের একটুখানি আলাপ করে দিই। একজন বিশিষ্ট মানুষ, হয়তো আপনারা অনেকেই তাকে চেনেন, তবুও একটু নতুন করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আজকে চন্দনা দে সিনহা। দিদি কেমন আছেন বলুন? আমি ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। এমন একটা মানুষ, কতগুলো গুণ কি বলবো। আপনি এত ভালো লেখালেখি করছেন, ভালো কবিতা বলছেন, তারপর আপনার আরো অনেক অভিজ্ঞতা শুনবো। আকাশবাণীতে কাটানো মুহূর্তগুলো আমরা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, ভীষণ ভালো লাগবে। আজকে প্রথম কি শুনছি তাহলে আপনার থেকে? আমি যখন তুমি বলছো যে মানে তোমার সঙ্গে আমার নতুন পরিচয়, তো ভেবেছিলাম যে নিজের পরিচয় যদি নিজের লেখাতেই একটু দিই, সেটা আমি পরে আসছি। আর আবার এখানে রবি মাস আমাদের চলছে, রবিপক্ষ যাই বলো তুমি। এইটা মে মাসটা যখনই 9 তারিখটা আসতো, বিশেষ করে আমরা এত আনন্দ হতো আমরা এখন ছোটবেলায়, সেই আনন্দটা অন্যরকম। তো রবীন্দ্রনাথকে ছেড়ে এই মাসটা আমরা ভাবতে পারি না। আর তার মধ্যে চলছে ভীষণ আমাদের একটা কেমন একটা দুঃসময় মতো চলছে। আমার এক্ষুনি জাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ভাবতেই তার দুঃসময় কবিতাটার কথাও কোথায় একটা মনে পড়ে যাচ্ছে। যদি আমি সেটা বলি তাহলে কেন নয়, আমরা তো শুনতেই চাই। হ্যাঁ, কোথায় যেন মনে হচ্ছে যে ওই কবিতাটা মাথার মধ্যে রিনরিন করে। যদিও রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনের আমাদের সারা জীবনের সঙ্গী আর কি। রবীন্দ্রনাথ যেদিন থেকে ছোট খোকা অওয়ালা শুরু হয়েছে বা কথা বলা বর্ণমালার পরিচয় হয়নি, তখন থেকেই রবীন্দ্রনাথ। তাই তো। তারপরে কখন যে ছোট থেকে বড় হওয়া, রবীন্দ্রনাথের হাত ধরেই আমার সমস্ত কিছু পাওয়া। রবীন্দ্রনাথকে ছেড়ে আমরা কেউ বাঁচতে পারবো না, একেবারেই নয়। তো প্রথম একটা কবিতা দিয়ে শুরু হোক তাহলে। হ্যাঁ, তাহলে আমি রবীন্দ্রনাথের দুঃসময়টা তোমাদের জানি না কতখানি ভালো করে করতে পারবো, আমি ওটাই প্রথমে নিবেদন করি তোমাদের সাথে। একদম একদম। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ হরি বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুসিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনো হিল্লোল কলকল্লোলে ফুলিছে। কোথার শীতের ফুল পল্লব কুঞ্চিত, কোথার সেনীর কোথা আশ্রয় শাখা। ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্পরি, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবই দেখা দিল অকুল তিমির সন্তরী, দূরে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানি উঠে থাইয়া। বহুদূরে তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। হরি বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা।
ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। অপূর্ব। আর এখন যে সময় আমরা বাস করছি, রবি ঠাকুরের এই কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিক। যদিও রবি ঠাকুরের কোন কবিতাটা আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক নয় বলতে পারেন কি? সেই এখন তো সত্যি খুবই দুঃসময় যাচ্ছে। আমি যেহেতু কলকাতার বাইরে বাইরে থাকি, মনটা খারাপ হয়ে যায় যে এখানে আমার বেড়ে ওঠা, এখানেই আমার ইয়ে হয়ে যাওয়া, সমস্ত কিছু এখানে, সেইটা এরম ভাবে আমাদেরকে ফেস করতে হবে এটা আমরা কোনোদিনই ভাবিনি। ছোট থেকে ছোটবেলায় বেশ বাবার আদুরে থাকে, ছোট্ট একটা ফুরুত ফুরুত করে বেড়ায় সেই মেয়ে, সে পাখি যেহেতু বললাম, পাখির সাথে তুলনা করে বড় হয়ে অন্যরকম হয়ে যায়। সেই নিয়ে ছোট্ট একটা নিবেদন করি আমার নিজের লেখা স্বরচিত কবিতা, যেহেতু আমার মেমোরিতে নেই, দেখে আমাকে বলতে হবে। একদম। একটা ছিল ছোট্ট পাখি, উড়ুক ফুরুক খোলা আকাশটায়, ছোট্ট ডানায় ভর করে সে ঘুরত যেখানে মন চায়। শাসনের বেড়া জালে তাকে কিন্তু যেত না আটকানো, মনের আনন্দে কবিতা গান থামত না কখনো। একদিন সেই পাখি হলো বড়, বাঁধা হলো তার ডানা। পাখি, তুমি বড় হয়েছ, এখানে ওখানে আর যাবে না। বন্ধ হলো খেলা তার, বন্ধ হলো ওরা। পাখি, তুই যা, এবার শ্বশুর বাড়ি যা। অনেক কাঁদল পাখি তখন, চোখের জল ফেলল। কাঁদতে কাঁদতে পাখি তখন শ্বশুর বাড়ি চলল। শ্বশুর বাড়ি বলল ভালো, করল অনেক আদর। বুঝল না তো পাখির কত কদর। পাখি তখন বোকা ভীষণ, মনটা তার কাঁচা, জানতো না তো ঝগড়া করা, জানতো না সংসারটা খাঁচা। সংসারে তোর নেই কোনো দাম, বলল তারে ডাকি, যা তুই চলে যা, তুই তো শকুন পাখি। বন্দি খাঁচায় পাখি তখন ভয়ে জড়সড়, ভালোবাসার আশার পাখি, শকুন নাম তারও। ঝগড়া করা শিখল পাখি, বুঝল অধিকার, দেখতে দেখতে আকার খানা বড় হলো তার। তারপরেও দিন চলে যায়, দিন বদলায় সময়েরই চাকায়। পাখির এখন খুশি যেন, সন্দেহ নাই তার। তবু যেন পাখি ভাবে ফাঁকটা তার কোথায়। ভাবতে ভাবতে পাখি আবার স্বপ্নে ভেসে যায়। স্বপ্নে ভেসে পাখি তখন কোথায় উড়ে চলল, সবার সাথে আকাশটাতে রঙিন ডানা মেলল। অপূর্ব। আসলে এই কবিতাগুলোর না ভালো লাগে শুনতে, এর বোধ ভালো, সবকিছু ভালো, কিন্তু এর ভেতরের যে পেইনটা, সেটা আমরা যখন পড়ছি বা যিনি লিখছেন তার কোথাও তো একটা জীবন বোধ, তাই তো কবি চন্দনা, সেটাই তো। তো যিনি লিখছেন কোথাও তার ব্যক্তিগত জীবনের বোধ বা পারিপার্শ্বিক জীবনের বোধ থেকেই কিন্তু তিনি লিখছেন। সকল মেয়েদের ভাবনা থেকেই লেখাগুলো উঠে আসছে, সমস্ত পারিপার্শ্বিক ভাবনা থেকেই তো কবিরা লেখে। তার মধ্যে তাদের কল্পনা ভাবনা সব যোগ হয়, হয়েই একটা সৃষ্টি হয়। একটা সৃষ্টি অনেক, তারপরে তাকে অলংকার পরাতে হয়। যেমন মেয়েরা শুধু শাড়ি পরলেই হবে না, তাকে গয়নাগাটি পরাতে হয়, তেমনি করেই ভাবনা চিন্তা, তারপরে তাকে অলংকার ছন্দে মেলানো, অলংকার চলতেই থাকে। এরপর কি শুনবো? আপনার লেখা কিছু শুনবো তো? এইবার আমার লেখা, যদি একটা জিনিস আমি দেখছি, সবার মনের ভিতরে অনেক রকম তো ইচ্ছে থাকে যখন একা থাকে।
অনেক কিছু ইচ্ছে করে। আজকাল সব বাইরে চলে যাচ্ছে বাচ্চারা, সেটা মায়েদের কাছে একটা কষ্ট, বাচ্চাদেরও সেটা কষ্ট, কিন্তু তাও তো ছাড়তে হয় এবং তাদের উন্নতি দেখেই সে আনন্দটা পায়। আবার তাদের কথা ভাবতে ভাবতে সে আরামে সে ঘুমিয়ে পড়ে। সেই নিয়ে অনেকগুলো ইচ্ছে, যেমন বাচ্চাকে খেতে দিতে ইচ্ছে করে, যখন রান্নাঘরে যায় তখনও মনে পড়ে, কাপড় গুছাতে গিয়ে মনে পড়ে, এরকম করে ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। উপায় নেই, ইচ্ছে থাকলে উপায় নেই। বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে তো এটা অনেক বেশি বাইরে চলে যাচ্ছে সবাই, যেহেতু তাদের অনেক খোলা, অনেক উন্নতির জন্য মাকেও ছাড়তে হচ্ছে, কিন্তু মায়ের ইচ্ছে হয় এই আমার বাচ্চাটা আসুক, আমি তাকে খাওয়াবো, এরকম ইচ্ছে থাকে। কে কোথায় আছে, তাই না? মেয়ে হয়তো এক জায়গায়, ছেলে। সেই নিয়ে ছোট্ট একটা ইচ্ছে পূরণ কবিতা। যখন একা থাকে মানুষ, তার ফিলিংসটা আর কি আমার কবিতাতে ছোট্ট একটা। মনের ভিতর ইচ্ছেগুলো ঘুম পাড়িয়ে রাখি, ইচ্ছে ডানায় ভর করে যখন খুশি আমি উঠতে থাকি। ইচ্ছে করে যাই চলে যাই তোর কাছে, ওর কাছে, তার কাছে। উঠতে উঠতে ঘুরতে ঘুরতে যখন যাব তোর কাছে, চমকে যাবি তখন তুই, থমকে যাবে সময় কাঁটার ঘড়ির। আদর মাখা নরম পালক ঢাকবে তোর শরীর। সুখ যত সব ঠোঁটে করে ভরবে তোদের মুখ, মনের ভিতর ইচ্ছাগুলো খুঁজে বেড়ায় এমন তর সুখ। দুঃখ পাখিটা বড্ড খারাপ, যেই আসে সেই উড়ে, সুখ পাখিটা ডানা মেলে যাই উড়ে যায় দূরে। ইচ্ছেগুলো যখন তখন হাসায়, কাঁদায়, স্বপ্ন দেখায়, উদাস করে, ঘোরে ফেরে, ঘুমটি ভাঙায়। ইচ্ছাগুলো খুব বোকা হয়, যখন তখন ঘুরে বেড়ায় রান্নাঘরের খাবার থালায়, কাপড় মাঝে, বইয়ের পাতায়। নিঝুম রাতে ঘুমের ঘোরে ঘুম পায়রার বকবকম, ইচ্ছাগুলো রোজ এসে যায় বুকের খাঁচায় নরম গরম। স্বপ্ন আসে, স্বপ্ন মাঝে দেখি পক্ষীরাজের ঘোড়ায় চেপে আমার রাজপুত্র আসে। আমার রাজকন্যা সাথেই থাকে ওরই পাশে পাশে। আমার রাজপুত্র আসে, আমার রাজকন্যা আসে, দু চোখ ভরে দেখি আমার চোখ জুড়িয়ে আসে। আমার রাজপুত্র আসে, রাজকন্যা আসে, মনের মাঝে, বুকের মাঝে সুখের স্বপন মাখি। ইচ্ছেগুলো আঁকড়ে ধরে আমি ঘুমিয়ে থাকি, ইচ্ছেগুলো আঁকড়ে ধরে আমি ঘুমিয়ে থাকি। এই ইচ্ছেগুলো আছে বলেই তো আমরা স্বপ্ন দেখি, আর কোথাও গিয়ে সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হয় না কোনো স্বপ্ন। আবার মনের জোরেই কিন্তু অনেকগুলো ইচ্ছেকে আমরা রূপায়িত করতে পারি। ভারী সুন্দর লেখা, ভারী মিষ্টি লাগলো দিদি। এরপর কি শুনবো? এরপর যেহেতু এখন মাতৃদিবস চলে গেল, হ্যাঁ, সেই মাকে নিয়ে একটা না বললে মনটা ভরবে না। মা তো সবসময়, মা, রবীন্দ্রনাথ, এরা মা যেমন কাছের, রবীন্দ্রনাথও মাকে, আমার যেমন জন্মর পর থেকেই মায়ের গলা শুনেই আমার বড় হওয়া। আমরা বাইরে এখন যেমন কবিতার স্কুলগুলো হয়েছে, আগে তো তা ছিল না, আমরা মায়েদের কাছে হাতে ধরে শেখা। তো মায়ের কথা একটু বলি। এই লেখাটা আদিত্য অনেক লিখেছে, খুব ভালো লেগেছে আমার, এই জন্য আমি এটা দেখেই বলছি। আমি এটা পাঠ করছি কবিতাটা, মিথ্যাবাদী মা। এটা অনেকেই শুনেছে। কার লেখা এটা দিদি? আদিত্য অনেকের লেখা, মিথ্যাবাদী মা। এটা আমার খুব মনকে খুব নাড়া দিয়েছে। অনেক সময় কেন বলতো, এটা একটু অন্যরকম। বাচ্চারা বাইরে থাকে যারা, তাদেরও ফিলিংসটা এটা তুলে ধরা হয়েছে, শুধু মায়েরা নয়, বাচ্চাদেরও খুব কষ্ট হয় যে মা আছে এখানে আর আমি, তাই জন্য তাদের ফিলিংসটাই এই কবিতাতে আছে বলেই আমার এত এই কবিতাটা অন্যরকম ভালো লাগা ভরা আর কি। সেই জন্য আমি এই কবিতাটা একটুখানি যাই। আমার আসলে আমি হঠাৎ করে আসা তো, অত গুছিয়ে উঠতে পারিনি, সেই জন্য হয়তো আমার খুব ভালো ইয়েটা দিতে পারে। এই জন্য যারা দর্শক আছে তাদের কাছে আমি বিনয়ী ভাবে বলছি, একেবারেই মনে হচ্ছে না যে আমরা অপ্রস্তুত ভাবে আমি এদের ডাকে, চ্যানেল ভিশনের ডাকে হঠাৎ করে এসে হাজির। সেই জন্য একটুখানি আমার
ত্রুটি বিচ্যুতিগুলো যদি আপনারা ক্ষমা চোখে দেখেন তাহলে ভালো হয়। তাহলে মিথ্যাবাদী মাটা আমি নিবেদন করি, মনে হয় সকলের বেশ ভালো লাগার মতো কবিতা। এতটা কাল পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিলেন ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তাড়াতাড়ি ফিরে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবি আমার কাছে। তারাই তারাই বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল, এসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রে জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নূতন জামাই ঘরে ভরে যায়, মায়ের জামাই তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে শুই ফোটে মার হাতে। আমি বলি, শোও তো এবার, কি কাজ অত রাতে? মা বলতো, ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, খাও তো বাবা, খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি করে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনো মফস্বলে হোসিয়ানার ঢালে, লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার শহর চলো। মা বলে, এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পাই পড়ি বলি, মাকে এবার ফিরাও মত। একা একা গ্রামে পড়ে কি সুখ তোমার বলো? আমার সাথে এবার তুমি আমেরিকায় চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সবর নিরাময়। কষ্ট হাসি এনে বললি আমার মা, ট্রেনে আমার জড়া বারণ, তুই কি জানিস না?
আমার কিছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী, মিথ্যাবাদী মায়ের জন্য আমি আজও কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আমি আজও কাঁদি। মায়েরা এরকম অনেক মিথ্যে আমাদের বলেন, আমাদের আগলে রাখার জন্য, আমাদের ভালোবাসার জন্য কত কি উজাড় করে দেন। কখনো ভালো খাবারটা সরিয়ে রাখেন, বলেন যে তার খিদে নেই, আমাদের মুখে খাবারটা তুলে দেয়। সারা জীবন মায়েরা, মা আসলে একটা শব্দ নয়, মা একটা অনুভূতি, এবং সেই অনুভূতি দিয়েই আমরা বুঝতে পারি মা কি জিনিস। একটা মেয়ে যখন মা হয় ঠিক সেই সময় সে বুঝতে পারে, এবং একটা ছেলে যখন বাবা হয় তখনই বাবা মায়েরটা বুঝতে পারে। এগুলি শুধু শব্দ বলে ধরলে, একটা মা একটা পৃথিবীর আদি শব্দ, ব্রহ্মস্বরূপ। এটা যেমন আমরা ওম যেমন একটা আমরা বলি, সেরকম একটা ব্রহ্মস্বরূপ, এই একটা অন্যরকম মা। সময় খুবই নিষ্ঠুর, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পথ চলা যেমন শুরু করতে হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে বাড়িও ফিরতে হয়। যেতে যেতে কি শুনবো ছোট করে আমি ভাবছি এখন কলকাতার যা অবস্থা, এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, অতজনের চাকরি চলে গেল, তো এমনিতেও স্কুলগুলো তো চলছে না, মানে না চলার অবস্থায় হয়ে এসছে। যাও একটু রুটি টুটি বাচ্চারা পাচ্ছে, সেটাও বন্ধ হয়ে যাবে। কলকাতা 300 বছর যখন হয়েছিল তখন আর কি দেখা যাচ্ছিল আলোয় আলোয় মালা ঢাকা একদম। আরেক দিকটা আমারই যেখানে বাড়ি অন্ধকার, সেই জন্য আমার সেই কবিতাটা এখন বিশেষ করে মাথার মধ্যে ঘুরছে, সেটা হলো কলকাতা। এনে লিখেছিলেন অনেকদিন আগে আমার কনক মুখোপাধ্যায়ের কবিতাটা, এত সুন্দর কবিতাটা, ওটা আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তের জন্য খুব প্রাসঙ্গিক, তাই জন্য আমি ওটাই আর কি বলি, শুনে দিই অল্প সময় যখন আছে। কলকাতা কলকাতা কত বড় ধর, মোদের কেন 5 মানুষের এতটুকু ঘর। আকাশ ভরা যত তারা তত্ত্ব তোমার বাতি, বাপ কেন মোর লম্ফ জেলে কাটে বিড়ির পাতি। কত তোমার দোকান বাজার জিনিস ধরে না, আমার মায়ের ছেঁড়া কাপড় চোখে দেখো না। শ্যাল্লা স্টেশন, হাওড়া ব্রিজ, কত রকম সাজ। আমার জ্যাঠা রাজমিস্ত্রি, নেই কেন তার কাজ। গাড়ির শুকো, রাস্তা শুকো, কত রকম কল। আমার পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল। নিউ মার্কেট, গ্র্যান্ড হোটেলে কত খানার ঘটা। মুদির পাড়ায় বেচতে আসো ভেটকি মাছের কাঁটা। খোলা বাজার, কালো বাজার, কত টাকার নাম। রেশন কার্ডে বাড়লো কেন 2 বার চালের দাম। বললে স্কুলে যা, লাগবে না তোর ফিস। 1 টুকরো রুটি দিলে বোনকে দেব কি। ছেঁড়া কাগজ কুড়িয়ে আমার হয় কি খাতা বই। 300 বছর বয়স তোমার, বুদ্ধি তোমার কই। সত্যি একটা শিশু মনে যতটুকু তুলে ধরা যায়, তার সেই চোখ দিয়ে এবং তার সেই মস্তিষ্ক এবং সবকিছু দিয়ে আরেকটা কথা আমিও ভাবি, এই তো স্কুলে গেলে অনেক সময় খাবারের জন্য হয়তো ওরা যাচ্ছে প্রথম ছোট বাচ্চারা আর কি বোঝে, কিন্তু রবিবার শনিবার করে তো বন্ধ থাকে, তো আমরা আবার এটা একটা শনিবার রবিবারের জন্য যাতে খাওয়া দাওয়া পায়, তাই জন্য আমাদের একটা গ্রুপ আছে। আমি সেটা বলতে চাই না, কেননা সবকিছু কাকে একটুখানি এটা প্রকাশ করার দরকার নেই। আমাদের শনি রবিবার আমাদের মাথায় এসেছিল, তখন ওরা কি খাবে, কারণ ছুটিটার দিনগুলো কিংবা আমার 1 মাস ছুটিটা, তখন ওরা কি খাবে। তা আমাদের কিছু গ্রুপ আছে, ওর মধ্যে ডক্টরও আছেন, সব আছে, আমরা সেটা একটা ভেবেছি এবং বেশ কয়েক বছর ওটা তো অত সামনে আনা দরকার। তারা আড়ালে আছে, আমিও আড়ালে আছি, তো এটা একটা আমাদের চিন্তা ভাবনা। আর উপর যদি ভালো হয় এগুলো ওদের নিয়ে, যুব সমাজ এগিয়ে আসবে। আর আমি তো এখানে এসেছি জানো তো, কবিতাকে আসলে আমি ভীষণ ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। 2 লাইন কবিতা আমার জারুলের ক্ষণ ছায়া, কবিতা আমার নিকোন উঠোনো ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর। এই কবিতা আমার গোপন স্বয়ম্বর, সেই জন্যই কবিতায় আমরা আবার ফিরে আসব।
খুব ভালো লাগলো দিদি, ভালো থাকুন, সুস্থ আমার থাকুন। ইচ্ছে আছে আবার তোমাদের সঙ্গে এসে একটু গল্প, একটু আড্ডা, একটু আমার নিজের লেখা কবিতা নিয়ে বসার। মনের জানালার ডাকে যেমন এসেছি, আবার মনের জানালার ডাকে নিশ্চয়ই আসবো। দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু চ্যানেল ভিশনের মনের জানালা। ধন্যবাদ। নমস্কার।